আসন্ন পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, এসএলএসটি সহ বিভিন্ন টিচিং পরীক্ষাকে লক্ষ্য করে লাইফ সায়েন্স সাবজেক্টের ক্লাসে আজকের টপিক ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স। দেখো, খুব তাড়াতাড়ি কম দিনের মধ্যে টোটাল জুলজি, বোটানি, ফিজিওলজি পার্টটা শেষ করতে হবে। তার মধ্যে ট্যাক্সোনমি পার্টটা যে খুব ডিটেলসে একটু আলোচনা করে নেবো, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড টপিকের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যখন আমাদের কাছে সিলেবাস চলে আসবে, এখন তো সিলেবাসটা সেই অর্থে ক্লিয়ার নয় বা এক্সাম প্যাটার্ন, তখন এগুলো আরও আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা যে শব্দটার সঙ্গে বিশেষ পরিচিত হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি বলতে কি বুঝি বা ট্যাক্সোনমি কি, এটাই আজকের হচ্ছে প্রথম আলোচ্য বিষয়। তারপরে আরো কঠিন টপিকে ধীরে ধীরে ঢুকবো। দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। এই ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমির বাংলা কি? ট্যাক্সোনমির বাংলায় বলতে পারি বিন্যাস বিধি। ওকে, ট্যাক্সোনমির বাংলা হচ্ছে বিন্যাস বিধি। একটু তাড়াতাড়ি নোট ডাউন করবে, যতটা ইজিলি করা যায় ততটা কিন্তু আমরা খুব কম টাইমের মধ্যে করানোর চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে একটা জীববিজ্ঞানের বা বায়োলজির একটা স্পেশাল পার্ট বা একটা একটা শাখা, যে শাখায় নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে লিখে রাখো, জীববিদ্যার যে বিশেষ শাখায়, নোট ডাউন করো, জীববিদ্যার যে বিশেষ শাখায়, জাস্ট একটা যেহেতু ইন্ট্রোডাকশন হিসাবে দিচ্ছি তাই আমি সংজ্ঞাটা আলোচনা করে রাখছি, যে বিশেষ শাখায় নামকরণ, নামকরণ আন্ডারলাইন করো, নামকরণ টপিকটা কিন্তু এই ট্যাক্সোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ। নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস, এই তিনটেই কিন্তু ট্যাক্সোনমির আলোচ্য বিষয়। ওকে, নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তাকে আমরা কি বলতে পারি? ট্যাক্সোনমি বিন্যাস বিধি আমরা বলি। এরপরে দেখো, খুব ভালো করে একটা জিনিস বুঝবে, এই ট্যাক্সোনমি তো বুঝলাম, তাহলে সিস্টেমেটিক্স কি? সিস্টেমেটিক্স না, এই সিস্টেমেটিক যদি ট্যাক্সোনমির সঙ্গে আলোচনা করতে যাই, এই বহু বিজ্ঞানীর মধ্যে এই দুটোর অর্থ আর প্রয়োগ নিয়ে একটা মতপার্থক্য রয়েছে। মতপার্থক্য বলতে কি, অনেকে এই ট্যাক্সোনমি বিষয়টিকে সিস্টেমেটিক হিসাবে একই সঙ্গে রেখেছে, অনেক বিজ্ঞানী এই সিস্টেমেটিকটা তুলনামূলক মডার্ন একটা ওয়ার্ড হিসাবে চিহ্নিত করেছে। তাহলে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক্স বলতে আমরা কি বুঝি? সিস্টেমেটিক্স বলতে আমরা সেটাই বুঝবো যেখানে এটা একটা আধুনিক ওয়ার্ড ট্যাক্সোনমির তুলনায়। ট্যাক্সোনমি প্রথম কথাটা কে ব্যবহার করেছে? ব্যবহার করেছিল অগাস্টিন পি দা কন্ডোলে। ওকে, যেখানে ট্যাক্সিস কথার অর্থ বিন্যাস আর নমোস কথার অর্থ নিয়ম, অর্থাৎ বিন্যাসের নিয়ম বা বিন্যাস বিধি। ওকে, সিস্টেমেটিক কথাটা অনেক পরবর্তী ক্ষেত্রে এসছে, খুব আধুনিক, রিসেন্ট, যেখানে বিভিন্ন জীবের প্রকারভেদ, জাস্ট লিখে রাখো, জীবের প্রকারভেদ কথাটা উল্লেখ রাখাটা প্রয়োজন। জীবের প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য, খুব ইম্পর্টেন্ট। জীবের প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য নিয়ে আলোচনা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জীবের প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য নিয়ে আলোচনা হচ্ছে। তাকে আমরা কি বলি? তাকে আমরা সিস্টেমেটিক্স বলি। তাহলে ট্যাক্সোনমি কাকে বলে, সিস্টেমেটিক্স কাকে বলে, মোটামুটি আইডিয়া পেয়েছি। তবে এই যে ট্যাক্সোনমি বললাম, এই ট্যাক্সোনমিতে তিনটে পয়েন্ট আলাদা করে বলেছি, একটা নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস। এরপরে আর একটা টার্ম ইন্ট্রোডিউস করা প্রয়োজন, যেটাকে ট্যাক্সোনমির উপাদান বা কম্পোনেন্ট অফ ট্যাক্সোনমি বলা হয়। সেটা কি? জাস্ট এখানে লিখে রাখো, প্রামাণ্য দলিলের সংরক্ষণ। ওকে, অর্থাৎ একটা শনাক্তকরণ বা শ্রেণীবিন্যাসের জন্য যা যা পাবো তার একটা কি করা দরকার? একটা সংরক্ষণ করা প্রয়োজন। ওকে, পরবর্তী স্টাডিজের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। তাহলে এই হলো চারটে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর। এই চারটে উপাদান ট্যাক্সোনমির জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? অসুবিধা নেই। এরপর এরপর আমরা যে যে টপিক নিয়ে ডিসকাস করব, সেটা কিন্তু আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। নোট ডাউন করো, যে ট্যাক্সোনমি বলে হেডিং করো, ট্যাক্সোনমি বলে হেডিং করো, ট্যাক্সোনমির শ্রেণীবিন্যাস করব। খুব কম জায়গার মধ্যে, খুব কম সময়ের মধ্যে একটা টপিক কিভাবে শেষ করতে পারি, সেটাই কিন্তু আমাদের আজকের বিষয়। ওকে, খুব কম জায়গার মধ্যে আলোচনা করতে হবে, যাতে
এই এই টপিকটাকে খুব ইলাবোরেট মনে না হয়, ঠিক আছে? কারণ টপিকটা তো অনেকটা বড়। গ্র্যাজুয়েশন লেভেলে যদি আলোচনা করতে যাই ট্যাক্সোনমি নিয়ে বিরাট আলোচনা রয়েছে। তবে সেই আলোচনাগুলোকে সম্মিলিত রূপ আজকের ক্লাসে দেব, বাট অনেক ইজি ওয়েতে। ট্যাক্সোনমিকে আমরা ভাগ করব, যারা আমার ক্লাস প্রিভিয়াস আগে করেছো তারা জানো যে আমি কোনো ভাগকে ছকের মাধ্যমে দেখাতে পছন্দ করি। ট্যাক্সোনমিকে 9টা ভাগে ভাগ করতে পারি, পরীক্ষায় কোশ্চেন দেয়, যখন এমসিকিউ ডিসকাস করবো বুঝতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ভাগে ভাগ করব। 9টা ভাগে কি ভাগ করব? একদিকে নোট ডাউন করো ক্যারিও ট্যাক্সোনমি। প্রথমে নোট ডাউন করবে ক্যারিও ট্যাক্সোনমি। আমি মেন ওয়ার্ডগুলো আলোচনা করার চেষ্টা করছি, বাকিগুলো তোমরা ছোট ছোট করে লিখে নিও। ক্যারিও ট্যাক্সোনমি, ওকে? ইংলিশে বললে ইংলিশে লিখবো, বাংলায় বললে বাংলা লিখবো, যেটা তোমাদের মনে হয়। ক্যারিও ট্যাক্সোনমি 1 নম্বর। সেকেন্ড লেখো সাইটো ট্যাক্সোনমি, ওকে? সাইটো ট্যাক্সোনমি, সাইটো ট্যাক্সোনমি, ওকে? 3 নম্বর লেখো কেমো ট্যাক্সোনমি। আমি প্রত্যেকটাকে আলোচনা করব। কেমো ট্যাক্সোনমি, কেমো ট্যাক্সোনমি। তারপর লিখবে নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল, যেহেতু ইংলিশ ওয়ার্ড এটাকে বেঙ্গলি টাইপ করে লেখাচ্ছি, অসুবিধা হলে আমাকে বলবে। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, ওকে? এরপর লিখে রাখো এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি। তারপর লিখে নাও আলফা ট্যাক্সোনমি। এবার আলফা, বিটা, গামা, ওমেগা, আলফা ট্যাক্সোনমি, আলফা ট্যাক্সোনমি। এরপর নোট ডাউন করবে বিটা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি। তারপর লিখে নাও গামা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি। তারপর লিখে নাও ওমেগা ট্যাক্সোনমি, ওমেগা ট্যাক্সোনমি, ওমেগা ট্যাক্সোনমি। লিখেছো? এই এই যে 9 ধরনের ভাগ খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 ধরনের ভাগ প্রতিটা তো লিখলাম। এরপরে আলোচ্য বিষয় কি হবে? যে এই যে ট্যাক্সোনমি গুলো লিখেছি এর বিষয়বস্তু কি? ভাগ তো হলো বটে, এর বিষয়বস্তু কি এমসিকিউ কোশ্চেনের জন্য, বা তুমি যেভাবেই প্রশ্ন আসুক বা ইন্টারভিউতে এইগুলো জানাটা খুব প্রয়োজন। কি কি বলতে পারি? ক্যারিও ট্যাক্সোনমি বলতে কি? যেখানে কার সঙ্গে সম্পর্কিত? নিউক্লিয়াসের সঙ্গে সম্পর্কিত। ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এখানে কি বলতে পারি? সাইটোট্যাক্সোনমি বলতে কি? লিখে রাখো কোষীয় উপাদান, কোষীয় উপাদান। সাইটোপ্লাজম বললাম না? যে কোনো কোষীয় উপাদান সংক্রান্ত যে ট্যাক্সোনমি যে শাখায় আলোচনা করা হয় তাকে বলতে পারি সাইটোট্যাক্সোনমি। কেমো বলতে কি? কেমো কথাটা এসছে রাসায়নিক থেকে। লিখে রাখো জৈব রাসায়নিক উপাদান, জৈব রাসায়নিক উপাদান। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নিও। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অর্থাৎ শুধু লিখে রাখো গাণিতিক পরিভাষা, গাণিতিক পরিভাষা। অর্থাৎ এই ট্যাক্সোনমির এই ভাগে কোনো জীবের কোনো বাহ্যিক বৈশিষ্ট্য নয়, কোনো কিচ্ছু না, শুধুমাত্র গাণিতিক পরিভাষায় যেখানে আমরা একটা শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলতে পারি নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। একে না ম্যাথামেটিক্যাল ট্যাক্সোনমিও বলা হয়, একে ম্যাথামেটিক্যাল ট্যাক্সোনমিও বলা হয়। এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি বলতে কি? লিখে রাখো পরীক্ষার ফলাফল ভিত্তিক, পরীক্ষার ফলাফল ভিত্তিক, ওকে? পরীক্ষার ফলাফল ভিত্তিক, ওকে? আলফা ট্যাক্সোনমি, আলফা ট্যাক্সোনমি কি? লিখে রাখো খুব গুরুত্বপূর্ণ, বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে, বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে, বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে। বিটা ট্যাক্সোনমি কোনটা?
বিটা ট্যাক্সোনমিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য অনুসারে, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য অনুসারে, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য অনুসারে। ওকে, গামা ট্যাক্সোনমি কোনটা? গামা ট্যাক্সোনমি বলতে ভালো করে শুনবে, অভিব্যক্তির ভিত্তিতে, অভিব্যক্তির ভিত্তিতে প্রতিটা জীবকে পরস্পর থেকে আলাদা করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় গামা ট্যাক্সোনমি। ওমেগা ট্যাক্সোনমি বলতে কি, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, মানে সব থেকে ইম্পর্টেন্ট, যে এতগুলো ট্যাক্সোনমি আসছে, সমস্ত ধরনের শ্রেণীবিন্যাসের ওপর ভিত্তি করে লিখে রাখো তথ্যের বিশ্লেষণ অনুযায়ী, লিখে নাও তথ্যের বিশ্লেষণ অনুযায়ী যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় ওমেগা ট্যাক্সোনমি। মোটামুটি বোঝা গেছে? দেখো, এই হচ্ছে ট্যাক্সোনমির শ্রেণীবিন্যাস, বোঝা গেছে? এই রকম ভাবে কিন্তু আমাদের ছোট 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 টপিকগুলো পড়ে নেওয়া দরকার। এই ট্যাক্সোনমি আমরা শ্রেণীবিন্যাসটা করলাম। এবার আমরা আলোচনা করব যে শ্রেণীবিন্যাস ব্যাপারটা বুঝলাম যে ট্যাক্সোনমিতেই শ্রেণীবিন্যাস করা হচ্ছে, হ্যাঁ কি না? কারণ ট্যাক্সোনমির একটা বিশেষ উপাদানে কি, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। ওই শ্রেণীবিন্যাসটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যেটা জানার দরকার, লিখে নাও শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি। আগে লেখো, different systems of classification, different systems of classification, okay, different system of classification। দেখো, এর বাংলা কি বলতে পারি, লিখে নাও শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি। শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি। ওকে, দেখো ক ধরনের পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। মোটামুটি 3টে ধরনের পদ্ধতি আছে। 3 ধরনের পদ্ধতি নিয়ে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন, অত্যাবশ্যকভাবে প্রয়োজন। নোট ডাউন করো 3 ধরনের। দেখো, আমি ইংলিশ টার্মগুলো বলার চেষ্টা করবো, অসুবিধা হলে বাংলা টার্ম আমি বলে রাখবো। প্রথমেই হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, যাকে বলে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। লিখে নাও ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, তোমরা বাংলা লিখে নাও যে শ্রেণীবিন্যাসের প্রাকৃতিক পদ্ধতি। ওকে, তারপর নোট ডাউন করবে যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, কৃত্রিম পদ্ধতি। আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ওকে, একটা হচ্ছে সিস্টেম, এমন কিছু পদ্ধতি যেটা হচ্ছে কৃত্রিম। আর থার্ড হচ্ছে যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ইম্পর্টেন্ট, জাতি জনিগত। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, জাতি জনিগত। আমি বাকিগুলো লিখছি না, শুধু এইটা বাংলা টার্মটা লিখে রাখছি, জাতি জনিগত শ্রেণীবিন্যাস। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট এই টপিকের জন্য যেটা জানার প্রয়োজন, যে এই যে 3টে ভাগ পড়লাম, 3টে কিসের ভিত্তিতে, কি কি ব্যাপার। দেখো, প্রাকৃতিক বলতে কোনটা, যেটা সব থেকে উন্নত, অনেকটা উন্নত পদ্ধতি, এটা কি বহুল প্রচলিত। তাহলে এর আন্ডারে কিছু পয়েন্ট করা প্রয়োজন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা বহুল প্রচলিত। ওকে, বহুল প্রচলিত। ওকে, এর ব্যবহার কি, বহুল প্রচলিত, যেমন এর ব্যবহার অনেকটাই সুবিধাজনক। ওকে, ব্যবহার নোট ডাউন করবে, সুবিধাজনক হচ্ছে। এর পরে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, এটা অসুবিধা কি, এটা খুব কাছাকাছি দুটি সম্পর্কের মধ্যে বৈশিষ্ট্যর পার্থক্য করতে না পারায় দুটো কাছাকাছি সম্পর্ক অনেক দূরে সরে যায়। ওকে, লিখে রাখতে পারো যে জাতিজনিগত সম্পর্ক নির্দেশ করে না। লিখে নাও জাতিজনিগত সম্পর্ক
সম্পর্ক নির্দেশ করে না। এটা হচ্ছে যেটা ব্লু পেনে লিখলাম, এটা ড্রব্যাক এই সিস্টেমের। এবার চলে স্যার ওই আগের পয়েন্টটা কি বললেন যে দুটো সম্পর্কের মধ্যে ওই লাইনটা আরেকবার একটু বলুন না। দুটো দুটো মানে যেহেতু এটা জাতিজনিগত সম্পর্ক নির্দেশ করতে পারে না, তাই দুটি নিকট সম্পর্ক দূরে সরে যায়। মানে যেটা কাছাকাছি বা একই হওয়া উচিত ছিল সেটা দূরে সরে যাচ্ছে। বুঝতে পারলে? মানে যেটা একই শ্রেণীভুক্ত হওয়া দরকার ছিল সেটা ভিন্ন শ্রেণীভুক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? হুম। চলো, এবার হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম। একটু তাড়াতাড়ি বলছি কেন, এটা একটু একটু টপিকটা তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া খুব দরকার। লিখে রাখো, এটা খুব প্রাচীন পদ্ধতি। তোমাদের শুনে অবাক লাগতে পারে, কৃত্রিমটাই কিন্তু খুব প্রাচীন পদ্ধতি। ওকে, প্রাচীন পদ্ধতি কেন? এটা না খুব বাহ্যিক কিছু লক্ষণ দেখবো, বাহ্যিক কিছু লক্ষণের উপর ভিত্তি করে সঙ্গে সঙ্গে খালি বিন্যাস করে দেবো। লিখে রাখো, বাহ্যিক লক্ষ্য বা বাহ্যিক বৈশিষ্ট্য নির্ভর। বাহ্যিক বৈশিষ্ট্য নির্ভর। ওকে, হ্যাঁ কি না? এরপরে এর 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 ড্রব্যাক কি? এর ড্রব্যাক মানে কি, পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় না। নোট ডাউন করো, কারণ এটা অনেকটাই ব্যাকডেটেড। পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় না। পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় না। দেখো, পরীক্ষা হচ্ছিল না, তোমাদের সাবজেক্ট ব্যাপারে একটু ছিল, কিন্তু এবার যেহেতু পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে, আশা করব পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর মাসে হয়ে যাওয়া উচিত। তো তার আগে আমি যতটা পারবো, আমি একদম কন্টিনিউ ক্লাস নিয়ে যতটা পারবো তোমাদের এই লাইফ সায়েন্স পার্টটাকে রেডি করে দেবো। ঠিক আছে? আমি আমি ক্লাস এইভাবেই নেব যাতে রেকর্ডিং তোমাদের দিতে পারি। তোমরা প্রত্যেকেই হাউস ওয়াইফ, তো আহ, ঠিক টাইমে ক্লাসে যদি না জয়েন করতে পারো, তোমরা রেকর্ডিংটা দেখে নিও, মাস্ট দেখে নিও, ফেলে রেখো না। আর একটা টপিক কমপ্লিট হলে, আমি সিলেবাসটা হাতে পেয়ে গেলে আমি এমসিকিউ গুলো ডিসকাস করে নেবো। ওকে, চলো। এবার হচ্ছে ফাইলোজেনেটিক বা জাতিজনিগত। জাতিজনিগত সুবিধা কি? এর সুবিধা হচ্ছে পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা যায় অভিব্যক্তি নির্ভর। প্রথম পয়েন্ট করো, এটা অভিব্যক্তি নির্ভর। অর্থাৎ অভিব্যক্তিজনিত কোনো পরিবর্তন হয়ে গেলে কোনো জীব দেহে নতুন জীব উৎপন্ন হচ্ছে না, সেই জীবেরই পারস্পরিক স্থানান্তর, এটা আমরা বুঝতে পারবো। তাই নতুন শ্রেণী গঠন করা হয় না, নতুন শ্রেণীবিন্যাস সৃষ্টি হয় না। তাই বলতে পারি যে এই জাতিজনিগত ভাবে যদি করা হয়, তাহলে আধুনিক বা একদম আপডেটেড শ্রেণীবিন্যাসটা পাওয়া যায়। ওকে, লিখে রাখো, পারস্পরিক সম্পর্ক বোঝা যায়, বা পারস্পরিক সম্পর্ক বোঝা যাওয়ার থেকে একটু সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করো, লিখে নিতে পারো। আচ্ছা, এটা সরি মুছে গেল, নোট ডাউন করো, অভিব্যক্তি নির্ভর। অভিব্যক্তি নির্ভর। তারপর লিখে রাখো, পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা যায়। নিরূপণ কথাটা বেস্ট ওয়ার্ড, নিরূপণ করা যায়। পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা যায়। ওকে, চলো। এরপরে এর এর ড্রব্যাক, প্রতিটা মানে ক্ষেত্রে ড্রব্যাক আছে। এটা প্রয়োগটা অসুবিধাজনক ও সময় সাপেক্ষ। অর্থাৎ অসুবিধাজনক এই কারণেই এইটা আমরা ব্যবহার করি না। দুটো প্রয়োগটাই সব থেকে বেশি হয়, একটা কৃত্রিম, একটা প্রাকৃতিক। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করা মোটামুটি ক্লিয়ার হচ্ছে? চলো, এরপরে এরপরে আমাদের যেটা জানার প্রয়োজন, আমরা তো পরপর পরপর জানছি। এরপরে এই যে শ্রেণীবিন্যাসের ভিত্তি তো বললাম, এই শ্রেণীবিন্যাসের পরে শ্রেণীবিন্যাসের কিছু একক নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। ওকে, এই শ্রেণীবিন্যাসের একক কিভাবে আলোচনা করব, নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নাও, কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু ব্যাপার আমাদের জেনে নেওয়া দরকার। লিখে রাখো যে শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাসের একক। একক, তাহলে ইংলিশে কি বলতে পারি? ইউনিটস অফ ক্লাসিফিকেশন। ইউনিটস অফ ক্লাসিফিকেশন। ওকে, তাহলে কি কি ইউনিট আছে বলে আমাদের মনে হয়? আমাদের যদি উদ্ভিদের শ্রেণীগত অবস্থা নির্ণয়ের জন্য যে সমস্ত ধাপ ব্যবহার করা হচ্ছে, সেইগুলোকেই না, ছোট ছোট ধাপগুলোকেই আমরা শ্রেণীবিন্যাসের একক বলি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে এই প্রতিটি একককে কি বলা হয়?
কি বলা হয় এটা জানো অনেকেই, ট্যাক্সন বলা হয়। হ্যাঁ কি না, ইংলিশ মানে অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড ট্যাক্সন বলা হয়, TAXON, মনে থাকবে, TAXON, ট্যাক্সন বলা হয়। এই ট্যাক্সন কটা আছে মোটামুটি, মোটামুটি শ্রেণীবিন্যাসের একক হচ্ছে কটা, মোটামুটি শ্রেণী যদি একক বলি, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ওকে, তাহলে নোট ডাউন করে নাও, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে পর্ব দিয়ে শুরু হয়, পর্বের পর কি, পর্বের পর শ্রেণী, শ্রেণীর পর বর্গ, বর্গের পর গোত্র, গোত্রের পর গণ, তারপরে প্রজাতি। ওকে, তবে অনেক অনেক জায়গায় এই পর্বেরও আগে আর একটা বিশেষ টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে জগৎ। ওকে, নোট ডাউন করে নাও, জগৎ বলে। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই জগৎ হচ্ছে সর্বোচ্চ আর এই প্রজাতি হচ্ছে সর্বনিম্ন ধাপ বলতে পারি। তাহলে এর মধ্যে প্রতিটা জিনিস আশা করি বুঝতে পারছো, যে এই যে এতগুলো বললাম সর্বনিম্ন প্রজাতি, প্রজাতিকে ইংলিশে কি বলা হয়, স্পিসিস বলা হয়। তাহলে যেখানে কোনো জীবের দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়, সেটাকে আমরা কি বলি, প্রজাতি বলি। বলি না যে এই প্রজাতিভুক্ত, তাহলে প্রজাতি কিন্তু এইভাবেই বলা হয়। অঙ্গ সংস্থানগত বলে কিভাবে আলাদা করতে পারি, অঙ্গ সংস্থান বৈশিষ্ট্যকে আলাদা করা যায় গণ দ্বারা। তাহলে ছোট ছোট পয়েন্ট নোট ডাউন করো। এখানে কি আলাদা করছি, লিখে রাখো, দৈহিক, দৈহিক ও জনন সংক্রান্ত বিষয়, দৈহিক ও জনন সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট্য করো। ওকে, জনন সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট্য, জনন সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট্য। গণ বলতে কি, গণ কিসের ভিত্তিতে পরস্পর থেকে আলাদা করা হয়, অঙ্গ সংক্রান্ত বৈশিষ্ট্য, লিখে নাও, অঙ্গ সংক্রান্ত বৈশিষ্ট্য, অঙ্গ সংক্রান্ত বৈশিষ্ট্য। ওকে, গোত্র কিসের ওপর ভিত্তিতে গোত্র সৃষ্টি হচ্ছে, গোত্র সৃষ্টি হচ্ছে যে মানে কিছু মানে সাদৃশ্যযুক্ত কতগুলি গণকে একত্র করে সৃষ্টি হচ্ছে কি গোত্র। সেই একইভাবে সাদৃশ্যযুক্ত গোত্র নিয়ে গঠিত হচ্ছে বর্গ, বর্গ নিয়ে সৃষ্টি হচ্ছে শ্রেণী, অনেকগুলো একই সাদৃশ্য ভিত্তিক যে শ্রেণী, শ্রেণী গঠিত হচ্ছে পর্ব। এই পর্বকে ভালো করে শোনো, এই পর্বের আর একটা ভাগ রয়েছে, লিখে রাখো, বিভাগ। ওকে, কিছু পর্ব নিয়ে, কতগুলি সাদৃশ্যযুক্ত পর্ব নিয়ে কি গঠিত হয়, পর্ব নিয়ে কি গঠিত হয়, পর্ব নিয়ে কিন্তু গঠিত হচ্ছে জগৎ। কথাটা বুঝতে পারলে, অনেক জায়গায় পর্ব বলি, অনেক জায়গায় বিভাগ বলা হয়, এটা কিন্তু খেয়াল রেখো, বিভাগ কথাটা আমি উল্লেখ করে রাখলাম। মোটামুটি মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ কি না? এরপর ভালো করে, হ্যাঁ স্যার। এরপরে দেখো, আমরা শ্রেণীবিন্যাসের এই একক সম্বন্ধে আইডিয়া মোটামুটি পেয়ে গেছি। এরপরে আমাদের আর একটা জিনিস যেটা পড়ার দরকার, এই তো প্রজাতি তো সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই প্রজাতির উপর ভিত্তি করে সমস্ত কিছু ভাগ করা হয়। তবে এই প্রজাতির কিন্তু দুটো জিনিস আমাদের জানা প্রয়োজন। তাই প্রজাতি বলে ছোট্ট করে একটা হেডিং করো, প্রজাতির ইংলিশ কি, স্পিসিস, লিখে রাখো। ইংলিশ মানে তোমরা গ্র্যাজুয়েশনে প্রত্যেকেরই ইংলিশ ছিল, তবে ইংলিশে তোমাদের স্ট্রং হওয়াটা বিশেষ প্রয়োজন। ওকে, স্পিসিস, এই প্রজাতি কাকে বলে আমি আলোচনা করেছি। প্রজাতির পপুলেশনে বহুরূপতার উপর ভিত্তি করে না আরো কিছু ভাগ করা হয়েছে। তাহলে এই প্রজাতি আরো তিনটে ভাগ করা হয়েছে, তিনটে ভাগ সম্পর্কে একটু জানার দরকার। ইংলিশ টার্মগুলোই বলি, একটা হচ্ছে উপপ্রজাতি, যাকে ইংলিশে বলি সাবস্পিসিস, সাবস্পিসিস হচ্ছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ, গোত্র বা ক্ল্যান, ভালো করে শোনো, নোট ডাউন করো, গোত্র বা ক্ল্যান। ওকে, তারপরে 3 নম্বর হচ্ছে ডিম, DEME। তাহলে এই তিনটে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে বা কি ব্যাপার, এগুলো একটু আমাদের জানার দরকার। ঠিক আছে, এইগুলো একটু আমাদের ভালো করে জানার দরকার। এই গোত্র মানে কিন্তু ফ্যামিলি, খেয়াল রাখো,
এইখানে ক্ল্যান মানে কিন্তু এখানেও গোত্র, বাট এই গোত্রটা প্রজাতির ভাগ। ব্যাপারটা ভালো করে বুঝবে। ওই এই সিএলএন ক্ল্যান মানেও গোত্র, অনেক জায়গায় সিএলআইএনই ক্লাইনও আছে। সেটা গোত্রটা কিন্তু প্রজাতির ভাগ। আর ওপরে যে ইউনিটগুলো লিখলাম, এই গোত্রর ইংলিশ হচ্ছে ফ্যামিলি, খেয়াল রেখো। ওকে, তাহলে উপপ্রজাতি কাকে বলে? বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগোষ্ঠী আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের জিন আদান প্রদান ঘটাতে সক্ষম, তাদেরকে বলা হয় উপপ্রজাতি। হ্যাঁ কি না? আগে এই উপপ্রজাতি কথাটা উল্লেখ হতো না, আগে হতো ভ্যারাইটি। কিন্তু বর্তমানে এই এই উপপ্রজাতি কথাটা বেশি ব্যবহৃত হয়। তাহলে উপপ্রজাতি কাকে বলে? আন্তঃপ্রজননের মাধ্যমে, ভালো করে কথাটা শুনবে, আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান প্রদান ঘটায়। লিখে রাখো, বৈসাদৃশ্য বৈসাদৃশ্যযুক্ত বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগোষ্ঠী আন্তঃপ্রজননের মাধ্যমে, তাহলে নতুন জীব সৃষ্টি করে ফেলছে, আন্তঃপ্রজননের মাধ্যমে মাধ্যমে জিনের আদান প্রদান ঘটায় হচ্ছে, তাই কি বলি আমরা? উপপ্রজাতি বা সাবস্পিসিস। এরপরে হচ্ছে ক্লাইন বা ক্ল্যান বা গোত্র কাকে বলে? যারা যারা পৃথক জীবগোষ্ঠী, যারা মানে একটা বৈসাদৃশ্য, মানে কোনো মিল নেই। গোত্র কখন হয়? যখন পৃথক জীবগোষ্ঠী, বৈসাদৃশ্য কথাটা নয়, একদম ভিন্ন জীবগোষ্ঠী যখন পরস্পরের মধ্যে আন্তঃপ্রজাতি ঘটায়, পরস্পরের মধ্যে আন্তঃপ্রজাতি নয়, আন্তঃপ্রজনন ঘটায়। ওকে, অসুবিধা নেই, তাকে ক্ল্যান বলা হয় বা ক্লাইন বা গোত্র বলা হয়। এরপরে ডিম বলতে কি? যে কোনো স্থানীয় আন্তঃপ্রজননশীল পপুলেশনকে ডিম বলে। ওকে, লিখে নাও, যে কোনো স্থানীয় আন্তঃপ্রজননশীল পপুলেশন বা জীবগোষ্ঠী, আন্তঃপ্রজননশীল পপুলেশন বা জীবগোষ্ঠী, তাকে কি বলা হয়? ডিম বলে। তাহলে আন্তঃপ্রজননশীল প্রত্যেকটা ক্ষেত্রে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে পার্থক্য কি? একটা হচ্ছে বৈসাদৃশ্যযুক্ত জীবগোষ্ঠী, একটা পৃথক জীবগোষ্ঠী, একটা কাছাকাছি বসবাস করে জীবগোষ্ঠী। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা নেই। না, ঠিক আছে। এরপরে আর একটা জিনিস আমাদের পড়ার দরকার। আমরা কি বলবো, এই যে একক বললাম, জগৎ থেকে প্রজাতি, এইটা হচ্ছে মোটামুটি যেটাকে ট্যাক্সোনমিক হায়ারকি বলি। হায়ারকি বলতে যেটাকে বলি নিচের স্তরের সঙ্গে পর্যায়ক্রমিক ধাপে ধাপে উন্নীত হওয়া। এইখানে আমাদের মোটামুটি প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য বা জগৎ এতটা পর্যন্তই আমরা আছি, প্রজাতি পর্যন্ত। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, পরবর্তী ক্ষেত্রে আরো সহজ করে শ্রেণীবিন্যাস করার জন্য ধারাগুলিকে অধি উপ দিয়ে আরো কিছু ধারা অ্যাড করা হয়েছে। লিখে নাও, নবতম সংস্করণ। নোট ডাউন করে নাও, নবতম সংস্করণ। এটা হলে মোটামুটি এই টপিকটা কমপ্লিট। ওকে, নোট ডাউন করে নাও, সংস্করণ, নবতম সংস্করণ। আমি সেখানে অধি উপ দিয়ে সাব কিছু অ্যাড হয়ে যাওয়া, যেমন কি শুরু হচ্ছে না, একদম যদি বলি রাজ্য দিয়ে, আমি প্রতিটা ইংলিশ ইউজ করব। রাজ্যর ইংলিশ কি? কিংডম। রাজ্যের পরে কি? উপরাজ্য। এই উপ দিয়ে কিন্তু কিছু কিছু অ্যাড হচ্ছে, উপরাজ্য, সাব কিংডম। তারপরে হচ্ছে পর্ব, যেটাকে বিভাগও বলি, পর্বা বিভাগ। পর্বকে ইংলিশে কি বলা হয়? ফাইলাম বলা হয়, তোমরা কম বেশি জানো। আর বিভাগকে কি বলা হয়? ডিভিশন বলা হয়। হচ্ছে এরপরে কি?
এরপরে উপপর্ব উপবিভাগ, আর ইংলিশ লিখছি না, জাস্ট অ্যাড হয়ে যাবে উপবিভাগ বা উপপর্ব, জাস্ট হাফ কথাটা অ্যাড হবে। তারপরে কি, তারপরে হচ্ছে শ্রেণী। শ্রেণী, শ্রেণী মানে কি, ক্লাস। ক্লাস, তারপরে কি, উপশ্রেণী। উপশ্রেণী, উপশ্রেণীর পরে কি, বর্গ। বর্গর পরে কি, উপবর্গ। উপবর্গের পরে কি, গোত্র। গোত্রর পরে কি, উপগোত্র। উপগোত্র, উপগোত্রের পরে কিন্তু ইম্পর্টেন্ট, আস্তে আস্তে আসছে দেখো, ট্রাইব। ট্রাইব, ট্রাইবটাকে ইংলিশে লিখে রাখো। ট্রাইবটা বলতে এখানে হচ্ছে উপজাতি বলা হয়, তো ট্রাইবটাকে এখানে ট্রাইব বলে উল্লেখ করো। ট্রাইবের পর নোট ডাউন করে দাও সাব ট্রাইব। এর বাংলাটা আমার খেয়াল পড়ছে না। ট্রাইব এমনি এর জাতি বা উপজাতির ক্ষেত্রে এমনি ইউজ করা হয়। তারপর নোট ডাউন করো গণ। গণ বলতে জেনাস। তারপরে গণের পরে লিখে রাখো উপগণ। উপগণ, উপগণের পর নোট ডাউন করবে, দেখো পরপর চলছে কিন্তু একটা, এতে এ করতে পারবো না। লিখে রাখো সেকশন। সেকশন, এরপরে কন্টিনিউ করছি পরের পেজে, লেখা হয়েছে, স্ক্রিন চেঞ্জ করব। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো, সেকশনের পর, ঠিক সেকশন পর্যন্ত লিখেছি আমি। সেকশনের পর সাব সেকশন। সাবসেকশন, সাবসেকশনের পর সিরিজ। সিরিজের পর হচ্ছে সাব সিরিজ। সাব সিরিজের পর হচ্ছে স্পিসিস। স্পিসিস, স্পিসিসের পরে হচ্ছে সাব স্পিসিস। সাব স্পিসিস, এরপরে আছে ভ্যারাইটি। ভ্যারাইটি, ভ্যারাইটির পরে আছে সাব ভ্যারাইটি। সাব ভ্যারাইটির পরে আছে ফর্ম। ফর্মের পর লাস্ট হচ্ছে ক্লোন। ওকে, এইগুলো হচ্ছে মোটামুটি। তবে আমরা পড়েছি কোথায়, আমরা স্পিসিস, স্পিসিসের আগে হচ্ছে এই গণ বা জেনাস, এইটা গণ প্রজাতি জানি। এর মধ্যে এইগুলো যে আসছে, এইগুলো আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন হচ্ছে, এইগুলো আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন হচ্ছে। দেখো, মোটামুটি আমাদের ট্যাক্সোনমি টপিকটা আমি কমপ্লিট করলাম। এরপরে কি আর নেই? হ্যাঁ, আর আছে, আমি ওটাকে আর আলোচনা করছি না, সেটা হচ্ছে নামকরণ। নামকরণ মোটামুটি আমরা যে দ্বিপদ নামকরণ গণ প্রজাতি নিয়ে হয়, আর ত্রিপদ নামকরণ, এগুলো কিছু কিছু আমাদের নলেজে রয়েছে বলে আমি আর এই টপিকটাকে ইলাবোরেট করলাম না। একটাই জিনিস তোমরা জাস্ট তোমাদের যে গ্র্যাজুয়েশনে বা কোনো ওই টপিকটা যে রয়েছে একটু just হালকা করে দেখে নিও। মোটামুটি পরের দিন আমি আবার নতুন টপিক নিয়ে ডিসকাস করব। যদি এর মধ্যে কোনো কোশ্চেন আলোচনা করতে গিয়ে তখন টপিক আসে, যদি বলতে হয় যে বোটানির ক্ষেত্রে, যে এখানে তার কোনো বোটানি সাবজেক্ট জুলজি আলাদা হয়নি, লাইফ সায়েন্স হিসেবেই থাকছে, যদি গণ ও প্রজাতির নামকরণ পদ্ধতি, মানে দ্য মেথড অফ নেমিং জেনাস এন্ড স্পিসিস, এর ক্ষেত্রে যদি উদ্ভিদের নামকরণের টাইপটা দিয়ে কোশ্চেন আসে, সেই টাইপের কিন্তু আমাকে 6টা টাইপ দেখাতে হবে। ওইটা আমি করালাম না। হলোটাইপ, আইসোটাইপ, লেকটোটাইপ, নিওটাইপ, প্যারাটাইপ, সিন টাইপ, এই টাইপ তখন আমরা আলোচনা করে নেব, যে কখন কোন ক্ষেত্রে কি হয়। কখন হচ্ছে আবিষ্কর্তা নিজের নাম অনুসারে করবে, নকল করবে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কি করবে, এই ব্যাপারগুলো একটু অ্যাডিশনাল ইনফরমেশন, একদম মাস্টার ডিগ্রির ইনফরমেশন। যদি মানে আমি দেখি যে ওখানে কোনো কিছু করার সিলেবাসে রয়েছে, তখন আমি করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথম দিন আমি একটু তাড়াতাড়ি করেই ট্যাক্সোনমি শেষ করলাম। পরের দিন শুরু করব যে ক্লাসিফিকেশন, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস বলতে একদম মানে কি বলবো, প্রত্যেকটা পুরো যে ডোমেইন ভাবে, যে মেন যে 3টে ডোমেইন রয়েছে, সেই তো 3টে ডোমেইন, ডোমেইন ইউক্যারিয়া, ব্যাকটেরিয়া, ডোমেইন আর কি, তারপরে 5টা রাজ্য, ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, পরের শ্রেণীবিন্যাস ক্লাসটা কিন্তু লম্বা ক্লাস হবে, এখানে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া রয়েছে, বেশ বড় ক্লাস হবে। ওই ক্লাসটাই প্রায় 4টে দিন সময় লাগবে। ওকে, চলো। স্যার আরেকটা কথা বলছিলাম হুম, যে এই যে পরীক্ষাটা হবে ওটা লাইফ সায়েন্স, ওটা কি 3টা সাবজেক্টেরই হবে নাকি যে কোনো একটা সাবজেক্টের 100 নম্বর পরীক্ষা দিতে হবে? এটা না নোটিফিকেশন বেরোলে আমরা বুঝতে পারবো।
যেহেতু আচ্ছা আচ্ছা, ওই আগের বারে কিরকম হয়েছিল, মানে একটা সাবজেক্টে দিতে হয়েছিল নাকি তিনটাই? সাবজেক্টের মধ্যে যে প্রথমেই বলে রাখি, এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে যে আমাদের এসএসসি মাধ্যমে যে নিয়োগ হয়, সেখানে ডেজিগনেশন থাকে না অ্যাসিস্ট্যান্ট টিচার। ঠিক আছে, সেখানে তোমাদের জুলজি বোটানি ব্যাপারটা ডিফারেন্ট থাকে, কিছুটা 9-10 ক্ষেত্রে লাইসেন্স হিসেবে থাকে। কিন্তু এই যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট, এটাকে আর টিচার বলছি না, কিন্তু এটাকে বলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। ওকে, এখানে সাবজেক্ট হিসাবে কিন্তু লাইফ সায়েন্স উল্লেখ আছে। তো আমরা যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান বেরোচ্ছে এবং অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী সিলেবাস পাচ্ছি, ততক্ষণ না আমরা এই ব্যাপারটা নিয়ে তেমন কিছু বলতে পারবো না। আমাদের সিলেবাসটা একটু রেডি করে করে আস্তে আস্তে এগিয়ে যাই, তারপরে যদি মানে যেরকম এক্সাম হবে বা এক্সামের প্যাটার্ন হবে, আমরা সেই অনুযায়ী তখন পড়ার ধরনটাকে চেঞ্জ করব। ঠিক আছে? ঠিক আছে। হুম। ওকে ওকে ওকে। স্যার বলছি কিছু নোটস নেই এগুলোর উপর আপনার কাছে, যেগুলো থেকে পড়তে পারবো? আছে আছে আছে, এখন এটা দিলে খুব ভালো হয়। আমার মনে হয় এই তো সবে শুরু করলাম। তো আগে হচ্ছে একটা খাতা বানাও, সাবজেক্ট ওয়াইজ যেগুলো করাচ্ছি টপিক ওয়াইজ, একটু এগিয়ে যাক। আমি এই ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের নোট আমি দিয়ে দেবো। আমি ইংলিশ মানে ভার্সন এখন আপনি যেগুলো লেখাচ্ছেন সেইগুলোই শুধু খাতায় নোট ডাউন করে রাখবো? নোট ডাউন করে রাখো। তোমাদের গ্র্যাজুয়েশনের কিছু বেসিক যে বইপত্রগুলো রাখো, মানে এখন জাস্ট এগুলো পড়ে রাখো, মানে পড়াশোনায় ফিরে এসো। তারপরে আমি এটা দেখে নিই, ওই কি বলবো, তোমার ওই সিলেবাসটা একটু দেখে নিই কীরকম সিলেবাস দিচ্ছে। সিলেবাস দিলে তখন আমি ব্যাপারটাকে নিয়ে আরো ডিটেলসে আলোচনা করতে পারবো। বুঝতে পারলে? তখন আমি তোমাদের স্যার একটু নোট দিলে খুব ভালো হয়, কারণ অনেকদিন পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছি, তো আবার সেই মোটা মোটা বইগুলো খুলতে একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু আমি 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 কিছু নোট তোমাদেরকে প্রোভাইড মানে করে দেবো। একটা চ্যাপ্টার করে ধরুন আপনি শেষ করবেন, সেটারই রিলেটেড কিছু নোটস দিলেন, তাহলে একটু পড়তেও সুবিধা হয়। ঠিক আছে, আমি 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 তোমাদের কয়েকটা নোট প্রোভাইড করব। তবে ওই নোটগুলো তোমাকে হচ্ছে প্রিন্ট করে নিতে হবে, আমি পিডিএফ দিয়ে হ্যাঁ দেবো। ঠিক আছে, আমরা ওটা করে নেবো আমরা। তো হুম, আপনি এখানে একটু দিয়ে দেবেন আমি দিয়ে নোটগুলো। আমি তাহলে গ্রুপে তোমাদের দিয়ে দেবো। ঠিক হ্যাঁ আছে, গ্রুপে দিয়ে দেবেন। আর এখন যেগুলো আপনি পড়াচ্ছেন ওগুলো আমরা নোট ডাউন করে রাখছি, ওগুলোই এখন পড়ি শুধু। ওইগুলো সত্য পড়ো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ক্লাস না করতে পারে রেকর্ডিংগুলো দেখে নিও মাস্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, চল।